হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 1 পেপার থেকে একটা গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটা তোমাদের 10 নম্বর কিংবা 20 নম্বরে পরীক্ষায় আসতে পারে। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে সাম্যের সংজ্ঞা দাও, অর্থাৎ সাম্য কাকে বলে, তার সঙ্গেই আছে সাম্যের বিভিন্ন রূপ লেখো। এই প্রশ্নের উত্তরটা আজকের ক্লাসে আলোচনা করব। প্রথমে তোমাদের জানতে হবে সাম্য কী। প্রথমে তোমাদের সংক্ষেপে বিষয়বস্তুটা বলে দেব, তারপরে প্রশ্নের উত্তর অর্থাৎ নোটসটা নিয়ে আলোচনা করব। প্রথমেই তোমাদের বলি সাম্য কী। সাম্য মানে কি? সাম্য কথাটার মধ্যেই আছে কি? সাম্য কথার মধ্যেই আছে, সাম্য কথার অর্থ হচ্ছে সকলে সমান, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে এই সাম্য কথাটা ভিন্ন অর্থে ব্যবহার করা। রাষ্ট্রবিজ্ঞানে কি বলা হচ্ছে? রাষ্ট্রবিজ্ঞানে সাম্য কথাটির অর্থ হলো প্রত্যেক ব্যক্তি তার বিকাশের জন্য প্রয়োজনীয় সুযোগ পাবে। এই সুযোগের ক্ষেত্রে কোনো বৈষম্য থাকবে না, কোনো শ্রেণী রাষ্ট্রের কাছ থেকে বিশেষ সুযোগ সুবিধা পাবে না, কোনো বৈষম্য থাকবে না, কোনো বিশেষ শ্রেণী রাষ্ট্রের কাছ থেকে বিশেষ সুযোগ সুবিধা পাবে না। যেমন কি শিক্ষার অধিকার। শিক্ষার অধিকার প্রত্যেকের থাকতে হবে, এটা একটা সাম্যের অধিকার। ভারতের সংবিধানে যে সাম্যের অধিকারগুলো আছে 6টা, তার মধ্যে একটা সাম্যের অধিকার ধরো শিক্ষার অধিকার। এই অধিকার থাকলে মানুষের বিকাশ হবে। এই অধিকারের পথে বাধা সৃষ্টি করা যাবে না। এই অধিকার যাতে ভোগ করতে পারে ব্যক্তি, তার জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা করে দিতে হবে। এইটার নামই হচ্ছে সাম্য। এবারে তোমরা নোটসে বিস্তারিত বিষয়টা পাবে, যেমন বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী সাম্যটাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছে। যেমন তোমরা পাবে অধ্যাপক ল্যাস্কি তার এ গ্রামার অফ পলিটিক্স গ্রন্থে সাম্যকে ব্যাখ্যা করতে গিয়ে দুটো বৈশিষ্ট্যের কথা বলেছে। 1 নম্বর বলেছেন সাম্যনীতির অর্থ হলো বিশেষ সুযোগ সুবিধার অনুপস্থিত। 2 নম্বর হচ্ছে সকলের জন্য উপযুক্ত সুযোগ সুবিধা। এরপরে যেটা সাম্যের বিভিন্ন রূপ। সাম্যের বিভিন্ন রূপ, যে রূপগুলো আছে আমি বোর্ডে লিখেছি। রাজনৈতিক সাম্য, 2 নম্বর হচ্ছে অর্থনৈতিক সাম্য, 3 নম্বর হচ্ছে আইনগত সাম্য, 4 নম্বর কি? 4 নম্বর হচ্ছে শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে সাম্য। রাজনৈতিক সাম্য মানে কি? রাজনৈতিক ক্ষেত্রে সাম্যের অধিকার থাকলে কিছু ব্যক্তি কি করে, কিছু রাজনৈতিক অধিকার ভোগ করে। যেমন নির্বাচিত হওয়ার অধিকার, নির্বাচিত করার অধিকার, সরকারি চাকরি পাওয়ার অধিকার, এইগুলো হচ্ছে রাজনৈতিক অধিকারের ক্ষেত্রে পড়ে। কোনো ব্যক্তিকে এই অধিকারগুলো থেকে বঞ্চিত করা যাবে না। আর হচ্ছে কি? অর্থনৈতিক সাম্য। অর্থনৈতিক সাম্য বলতে কি বোঝায়? অর্থনৈতিক ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠা করা। অর্থাৎ এখানে বলা হয়েছে যে ল্যাস্কি কিন্তু অর্থনৈতিক সাম্যের কথা বলেছেন। ল্যাস্কি বলেছেন অর্থনৈতিক সাম্য না থাকলে রাজনৈতিক সাম্য বা অন্যান্য সাম্য অর্থহীন হয়ে পড়ে। ঠিক আছে, এখানে ব্যক্তিত্ব বিকাশের জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা পাবার যে অধিকার, সেটাকেই সাম্য বলা হচ্ছে। তবে অর্থনৈতিক সাম্য হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। ল্যাস্কি অর্থনৈতিক সাম্যের ওপর গুরুত্ব দিয়েছেন। তারপরে হচ্ছে আইনগত সাম্য। আইনগত সাম্য বলতে আইনের দৃষ্টিতে সকলে সমান। আইনের দৃষ্টিতে সকলে সমান, কোনো ব্যক্তি বিশেষ সুযোগ সুবিধা পাবে না। যেমন ভারতের সংবিধানে দুটো বিষয় বলা হয়েছে। একটা বলা হয়েছে 14 নম্বর ধারায় বলা হয়েছে ইকুয়ালিটি বিফোর ল, আরেকটা বলা হয়েছে ইকুয়াল প্রোটেকশন অফ দ্য ল। ইকুয়ালিটি বিফোর ল অর্থাৎ আইনের দৃষ্টিতে সকলে সমান, আর ইকুয়াল প্রোটেকশন অফ ল অর্থাৎ আইনের দ্বারা সকলে সমানভাবে রক্ষিত হবে। তারপরে শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে সাম্যের কথা বলা হয়েছে। অধ্যাপক বার্কার বলেছেন এই ধরনের সাম্য এখন স্বীকৃত, কারণ প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা হচ্ছে। এই তোমাদের মোটামুটি বিষয়টা, কনসেপ্টটা আলোচনা করে দিলাম। সাম্য মানে কি আর সাম্যের বিভিন্ন রূপ। সাম্য মানে সাধারণভাবে তোমরা কি বুঝলে, যে এমন একটা পরিবেশের সৃষ্টি করা যাতে মানুষ তার ব্যক্তিত্ব বিকাশে প্রয়োজনীয় সুযোগ সুবিধা পেতে পারে। কে সেটাকে সৃষ্টি করবে? রাষ্ট্র এমন একটা পরিস্থিতি সৃষ্টি করবে, এমন একটা পরিবেশ সৃষ্টি করবে যেখানে প্রত্যেক মানুষ তার দক্ষতা অনুযায়ী
মানে তার ব্যক্তিত্ব বিকাশ, তার ট্যালেন্টটাকে প্রকাশ করার একটা সুযোগ পেতে পারে। আর সাম্যর যে বিভিন্ন রূপ, সেটা হচ্ছে কি রাজনৈতিক সাম্য, অর্থনৈতিক সাম্য, আইনের দৃষ্টিতে সাম্য, দেখো আইনগত সাম্য, এবং শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে সাম্যের কথা বলা হলো। এবার তোমরা প্রশ্নের উত্তর অর্থাৎ নোটসটা দেখে নেবে। এবং আরেকটা বিষয় তোমাদের বলার আছে যে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টে যদি ভালো নম্বর পেয়ে পাস করতে চাও, কনসেপ্টগুলোকে ভালো বুঝতে চাও, তাহলে আমার সাথে যুক্ত হতে পারো। অনলাইন কোচিং ক্লাস চলছে, তোমরা এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। চলো আজকের প্রশ্নের উত্তর অর্থাৎ নোটসটা তোমরা দেখে নাও। এবারে তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল সাম্যের সংজ্ঞা অর্থাৎ সাম্য কাকে বলে, তার সঙ্গেই ছিল সাম্যের বিভিন্ন রূপ বর্ণনা করো। এখানে প্রথমে তোমাদের একটা ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, যুগে যুগে দার্শনিকরা সাম্যের জয়গান গেয়েছেন, সাম্যের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন হয়েছে, ফরাসি বিপ্লবের অন্যতম আদর্শ ছিল সাম্য প্রতিষ্ঠা, রাষ্ট্রসংঘের সনদেও সাম্যের অধিকারের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। এর কারণ হলো সাম্য ছাড়া গণতন্ত্র অর্থহীন, মানুষে মানুষে বৈষম্য থাকলে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না, গণতন্ত্র প্রহসনে পরিণত হবে। তাই রাষ্ট্রচিন্তায় সাম্যনীতির ওপর গুরুত্ব আরোপ করা হয়। তারপরে দেখো সাম্যের সংজ্ঞা অর্থাৎ সাম্য কাকে বলে সেটা দেখো। সাধারণভাবে সাম্য বলতে বোঝায় সকলের সমান, কিন্তু বাস্তবে সব মানুষ সমান হতে পারে না। মানুষের মধ্যে শক্তির, সামর্থ্যের বা বুদ্ধির পার্থক্য থাকবেই। রাষ্ট্রের কাছ থেকে সকলে সমান সুযোগ সুবিধা ভোগ করতে পারে না। একজন বিজ্ঞানী যে সুযোগ দাবি করে একজন কৃষক তা পারে না। তারপর দেখো রাষ্ট্রবিজ্ঞানের সাম্য কথাটির অর্থ হলো প্রত্যেক ব্যক্তি তার বিকাশের জন্য প্রয়োজনীয় সুযোগ পাবে। এই সুযোগের ক্ষেত্রে কোনো বৈষম্য থাকবে না, কোনো শ্রেণী রাষ্ট্রের কাছ থেকে বিশেষ সুযোগ সুবিধা পাবে না। এই সুযোগের সমতার নাম হলো সাম্য, অর্থাৎ রাষ্ট্রের কাছে বা আইনের চোখে সব নাগরিক সমান। তারপরে কি বলা হচ্ছে দেখো, অধ্যাপক ল্যাস্কি তার লেখা এ গ্রামার অফ পলিটিক্স গ্রন্থে সাম্যনীতির ব্যাখ্যা করতে গিয়ে এর দুটি মূল বৈশিষ্ট্যের কথা বলেছেন। প্রথমত, সাম্যনীতির অর্থ হলো বিশেষ সুযোগ সুবিধার অনুপস্থিত। দ্বিতীয়ত, সকলের জন্য উপযুক্ত সুযোগ সুবিধা। তারপর দেখো এখানে উল্লেখ করা প্রয়োজন, প্রত্যেকের সমান সুযোগ দিলে তার বিকাশ ঘটাতে পারবে তা বলা যায় না। বলছে প্রত্যেককে সমান সুযোগ দিলেই তার বিকাশ ঘটাতে পারবে তা বলা যায় না। তার জন্য রাষ্ট্রকে দোষ দেওয়া যাবে না। রাষ্ট্র কেবল সকলের জন্য সমান সুযোগ সুবিধার ব্যবস্থা করবে যাতে তার ব্যক্তিত্বের বিকাশ করতে পারে। এই সুযোগের নাম হচ্ছে সাম্য। তারপর দেখো সাম্যের বিভিন্ন রূপ। সাম্য কথাটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়, তবে এই ব্যাপকতা বারে বারে সম্প্রসারিত হয়েছে। অষ্টাদশ শতাব্দীতে আইনগত ও রাজনৈতিক সাম্যের ধারণা গড়ে উঠেছে। ঊনবিংশ শতাব্দীতে সামাজিক অর্থনৈতিক সাম্যের ধারণা সম্প্রসারিত হয়। তাই বর্তমানে 4 ধরনের সাম্যের কথা বলা হয়েছে, সেগুলি নিম্নে আলোচিত হলো। 1 নম্বর কি দেখো, 1 নম্বর হচ্ছে রাজনৈতিক সাম্য। রাজনৈতিক সাম্য বলতে বোঝায় রাজনৈতিক অধিকার ভোগের ক্ষেত্রে সমতা। রাজনৈতিক অধিকার বলতে ভোট দেবার অধিকার, নির্বাচিত হবার অধিকার, সরকারি কাজে অংশগ্রহণের অধিকার, সরকারি চাকুরি পাবার অধিকার প্রভৃতি। নাবালক, উন্মাদ ও দেউলিয়া ছাড়া সবাই এইসব রাজনৈতিক অধিকার ভোগ করার নাম রাজনৈতিক সাম্য। তবে অধ্যাপক ল্যাস্কি বলেছেন রাজনৈতিক সাম্য নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে যদি সাম্য না থাকে তাহলে রাজনৈতিক সাম্য অর্থহীন। কারণ সমাজে অর্থনৈতিক অসাম্য থাকলে যারা বিত্তবান মানে যারা ধনী, টাকা পয়সা আছে, তারাই রাজনৈতিক অধিকার ভোগ করার সুযোগ পায়। বিত্তহীনরা রাজনৈতিক সাম্য থেকে বঞ্চিত হয়। তারপরে বলা হচ্ছে অর্থনৈতিক সাম্য। অর্থনৈতিক সাম্য বলতে বোঝায় অর্থনৈতিক ক্ষেত্রে সকলের সমান সুযোগ সুবিধা পাবে। এটি গুরুত্বপূর্ণ কারণ অধ্যাপক ল্যাস্কি বলেছেন অর্থনৈতিক সাম্য না থাকলে রাজনৈতিক বা অন্যান্য সাম্য অর্থহীন হয়ে পড়বে। সাম্য বলতে বোঝায় ব্যক্তিত্ব বিকাশের জন্য প্রয়োজনীয় সুযোগ পাওয়ার অধিকার।
তার জন্য অর্থনৈতিক সাম্য সবথেকে বেশি প্রয়োজন। কারণ অর্থনৈতিক সাম্য না থাকলে সম্পদশালী শ্রেণী সব ক্ষেত্রে বিশেষ সুযোগ সুবিধা ভোগ করবে, তাতে সাম্যনীতি প্রহসনে পরিণত হবে। তারপরে কি বলা হচ্ছে দেখো, বলা হচ্ছে অধ্যাপক বার্কার তার লেখা প্রিন্সিপাল অফ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল থিওরি গ্রন্থে এই অর্থনৈতিক সাম্য সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছেন, আইনগত সাম্য সৃষ্টির আগে আয়, সম্পত্তি, মর্যাদার ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠা করা দরকার। তা না হলে সমনাগরিকতার আদর্শ প্রতিষ্ঠা করা যাবে না। তারপরে দেখো আইনগত সাম্য। আইনগত সাম্য বলতে বোঝায় আইনের দৃষ্টিতে সাম্য, অর্থাৎ আইনের দৃষ্টিতে সকলে সমান, সকলের প্রতি আইন সমানভাবে প্রযোজ্য হবে। ভারতের সংবিধানে আইনগত সাম্য স্বীকার করে সংবিধানের 14 নম্বর ধারায় বলা হয়েছে ইকুয়ালিটি বিফোর দ্য ল, অর্থাৎ আইনের দৃষ্টিতে সকলে সমান, এবং ইকুয়াল প্রোটেকশন অব দ্য ল, অর্থাৎ আইনের দ্বারা সকলে সমানভাবে রক্ষিত হবে। তবে অধ্যাপক বার্কার বলেছেন বর্তমানে আইনগত সাম্য প্রতিষ্ঠিত হলেও এখনও অসম্পূর্ণ আছে। অর্থনৈতিক সাম্যর ক্ষেত্রে পার্থক্য থাকলে আইনগত সাম্য প্রতিষ্ঠা হতে পারে না। তারপর দেখো শিক্ষা ও সংস্কৃতির সাম্য। শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে সকলের সমান সুযোগ সুবিধা পেলে তাকে শিক্ষাগত ও সাংস্কৃতিক সাম্য বলে। অধ্যাপক বার্কার বলেছেন এই ধরনের সাম্য এখনও স্বীকৃত, কারণ প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে, উচ্চশিক্ষার দরজা সবার জন্য খুলে দেওয়া হয়েছে। তবে অধ্যাপক বার্কার বলেছেন এখানেও কিছু অসম্পূর্ণতা আছে, কারণ দারিদ্র্যের কারণে অনেকে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়। সাংস্কৃতিক ক্ষেত্রেও ব্যবধান দেখা যায়। তারপরে বলা হচ্ছে দেখো মূল্যায়ন। সমতার নীতি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ অধিকার। গুরুত্বপূর্ণ বলে ভারতের সংবিধান রচয়িতারা মৌলিক অধিকারের প্রথমেই সাম্যের অধিকার উল্লেখ করেছেন। তবে উদারনীতিবাদীরা মনে করে সমাজতন্ত্রে সাম্য প্রতিষ্ঠা হতে পারে না, কারণ এখানে একটিমাত্র দল স্বীকৃতি থাকে। সেই কারণে অনুগতরা বেশি সুযোগ সুবিধা ভোগ করে। উদারনৈতিক সাম্যনীতি সুরক্ষিত করতে আদালতের হাতে বিশেষ ক্ষমতা দেওয়া হয়। কিন্তু মার্ক্সবাদীরা মনে করেন একমাত্র সমাজতন্ত্রে প্রকৃত সাম্য প্রতিষ্ঠিত হতে পারে, কারণ এখানে অর্থনৈতিক সাম্য স্বীকৃত। সমাজে যদি অর্থনৈতিক বৈষম্য থাকে তাহলে গরিব মানুষের কাছে পূর্ণিমার চাঁদকে ঝলসানো রুটির মতো মনে হবে। সমাজতন্ত্রে ব্যক্তি মালিকানা থাকে না। এখানে অর্থনৈতিক শোষণ থেকে সমাজকে মুক্ত করে সাধারণ মানুষের কাছে প্রকৃত সাম্যের পথ খুলে দেওয়া হয়। এই ছিল তোমাদের আজকের ক্লাস।